আওয়ামী স্বৈরাচার পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে গুণগত পরিবর্তন হওয়ার কথা ছিল তা অনেকাংশে আমরা অনুপস্থিত লক্ষ্য করছি। বিভিন্ন রাজনৈতিক দলসমূহের মধ্যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে না ওঠা, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা, কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের চাঁদাবাজি, ছিনতাই, বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন ও প্রোপাগান্ডা, ট্যাগিংয়ের রাজনীতি সহ নানাবিধ প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফলে দেশের নতুন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী বলে আমরা মনে করছি। দেশের বিদ্যমান পরিস্থিতি ও ঘটনাবলী সামনে রেখে আপনাদের সামনে আরও কয়েকটি বিষয় আমি তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে গতকাল 25শে জানুয়ারি উদ্দেশ্য প্রণোদিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্বেগ হয়েছে সেটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের পথকে সংকুচিত করে দিতে পারে বলে আমরা মনে করছি। এর আগে আমরা লক্ষ্য করেছি যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের একজন কর্মী নিজ বিভাগের কয়েকজনের ছুরিকাঘাতের চেষ্টা করে ছাত্র শিবিরের উপর সেই দায় চাপানোর চেষ্টা করেছিল। যদিও বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন। আমরা লক্ষ্য করেছি যে গতকাল 25শে জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। অবিলম্বে আমরা এই ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এছাড়াও সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় কয়েকটি ছাত্র সংগঠন নেতৃবৃন্দ কর্তৃক বিভাজন সৃষ্টিকারী বিভিন্ন বক্তব্য আমাদের নজরে এসেছে। এ অবস্থায় ছাত্র সংগঠনগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সম্পর্ক আরও দৃঢ় করতে সকল পক্ষের নিকট আমরা আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং সকলের সাথে ঐক্য গড়তে আমরা প্রস্তুত আছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি আমরা আরও লক্ষ্য করেছি একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সন্ত্রাসের ডাক দিয়ে বলেছেন, লাল সন্ত্রাসই মুক্তির একমাত্র পথ। অতীতে আমরা দেখেছি যে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য লাল সন্ত্রাসের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ব্যাংক লুট, থানায় হামলা, নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছিল মানুষের মৌলিক মানবাধিকার। আমরা যদি সেই লাল সন্ত্রাস মাথাচাড়া দিতে দেই, তাহলে দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে যে ঐক্য সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনে জাতীয় ঐক্য বিনষ্ট এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা জানেন যে 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের অবারিত সুযোগ তৈরি হয়েছে। সেই সাথে প্রায় বিগত 30 বছরের নিষ্ক্রিয় ছাত্র সংসদগুলো কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি সংস্কার নতুন এক গতিধারা বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে ইতিপূর্বে গণতন্ত্রহীনতার চর্চা, মত প্রকাশে বাধা এবং ফ্যাসিবাদ কায়েমে সহায়ক ভূমিকা পালন করেছিল। তাই আমরা মনে করি শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাসসমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অভ্যুত্থানে 5 মাস পার হলেও স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছিল তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সাইদ, রাজশাহীর আবু রায়হান, চট্টগ্রামের শহীদ ওয়াসিম, ঢাকার শহীদ মুগ্ধ সহ সহস্রাধিক ছাত্র জনতাকে শহীদ করা হয়েছিল। এই গণহত্যা রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপর নিপীড়ন চালানো হয়েছিল। আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এখনও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু দেশের জনগণ তাদেরকে বরদাস্ত করবে না। আমরা দাবি করছি 24-এ যারা এই গণহত্যার সঙ্গে জড়িত অতি দ্রুত তাদের বিচারের রূপরেখা প্রণয়ন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কারণ তারাই ফ্যাসিবাদ
প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ কায়েমে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছিল। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অনেকাংশে ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রশাসনে দায়িত্ব পালনরত হাসিনা দোসরদের দ্রুত সময়ে অব্যাহতি প্রদান করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিগত 15 বছর দায়েরকৃত সকল রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। আজ রোববার দুপুরে শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের হামলা হয়েছে। শিক্ষক হলেন জাতির কারিগর এবং জাতির বিবেক। তাদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয়। এছাড়াও বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া প্রদান এবং বাংলাদেশের এক নারীকে সম্প্রতি বেঙ্গালুরুতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিষয়টি চরম উদ্বেগের। এর মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হলো। আমরা নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে 5ই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। সেই সাথে সুযোগ তৈরি হয়েছে দেশের জনসাধারণকে জনশক্তিতে পরিণত করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কারের। সরকার ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করলেও দুঃখজনক হলেও সত্য, শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। আমরা অনতিবিলম্বে শিক্ষাবিদ, গবেষক, আলেম ওলামা, বিশেষজ্ঞ, দক্ষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছি, যেখানে শিক্ষাক্রম ও কাঠামোর আধুনিকীকরণ, শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, শিক্ষা বাজেট, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা কমিশন কাজ করবে। শিক্ষার মৌলিক পরিবর্তন, একটি গবেষণা ও উদ্ভাবনমুখী পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাত দীর্ঘমেয়াদী উন্নতির দিকে ধাবিত হবে বলে আমরা আশা করছি। সেই সাথে এই কমিশন শিক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে দেশের মানুষের মনস্তত্ত্ব, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই সকল শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ, আহতদের চিকিৎসা এবং স্বীকৃতি প্রদানের জন্য সরকারের বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশাবাদী। একটি বৈষম্যহীন ও সম্প্রীতি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার লিখিত বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। গতকালকের ঘটনায় আপনারা ছাত্র দলের সেন্ট্রাল পর্যায়ের কোনো নেতাদের বক্তব্য পেয়েছেন কিনা, কোনো কথা বলেছেন কিনা এই বিষয়ে, তারা কোনো প্রতিক্রিয়া আপনাদের কাছে জানিয়েছে কিনা, তারা দুঃখ প্রকাশ করেছে কিনা? আচ্ছা, এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে আমাদের সেখানকার ছাত্র শিবিরের দায়িত্বশীলদের কথা হয়েছে। তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে যে এটি অনাকাঙ্ক্ষিত ছিল। আপনারা জানেন সোহরাওয়ার্দী কলেজের মূলত ছাত্র দলের যারা দায়িত্বে ছিলেন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। তো আমাদের কাছে যতটুকু মনে হয়েছে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে তারা এই কাজগুলো করে থাকতে পারেন এবং আমি আমার বক্তব্যে বলেছি এই কাজগুলো নিঃসন্দেহে ঐক্য বিনষ্টের জন্য একেবারে দৃশ্যমান একটি কাজ। তো আমি আশা করব এই জাতীয় কাজ থেকে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন অবশ্যই বিরত থাকবেন এবং জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে ওনারা ওনাদের কর্মসূচি নির্ধারণ করবেন। যিনি হামলার শিকার হয়েছেন তার বিরুদ্ধে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে তিনি ছাত্রলীগের সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই বিষয়ে কি আপনাদের কোনো সমর্থনের বিবৃতি আছে কিনা? আচ্ছা, এই বিষয়টি তিনি আজকে সকালেই তিনি ক্লিয়ার করেছেন এবং গতকালকেই তিনি ইনস্ট্যান্ট সেখানে সাংবাদিক সম্মেলন করে ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন। মূলত তিনি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলেন। এছাড়াও অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে ওনার সম্পৃক্ত ছিল। ক্যাম্পাসে একটি আন্তঃবিতর্ক প্রতিযোগিতা সম্ভবত সেটি বাস্তবায়ন করতে গিয়ে সেখানকার ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ওনার একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি একটি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট। তো আশা করব যে এই ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে
এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোনো স্টেটমেন্ট দিয়ে তারা তাদের কার্যসূচি বা কোনো বক্তব্য দিবেন না বলে আমরা প্রত্যাশা করছি। একটি প্রশ্ন যে এই যে ছাত্রদল বা ছাত্র শিবিরের মধ্যে যে মতানৈক্য বা মত পার্থক্য দেখা যাচ্ছে, এইটা আসলে কি সামনের দিনে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার নতুন পন্থা হিসেবে তৈরি হবে কিনা? আচ্ছা, আমাদের এখন পর্যন্ত কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলের কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করে। আমি আমার বক্তব্যে সেটা উল্লেখ করেছি, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত। এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করিয়ে দেওয়া। তো আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছেন তাদের প্রতি আহ্বানে রাখবো, আপনারা ভুল পথে হাঁটছেন এবং এই ভুল পথে হাঁটার খেসারতটা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদী যে শক্তি ছিল তাদেরকে জায়গায় করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। তো এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি রাখতে চাই। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা ছাত্র শিবির বা ছাত্র দল এটা যে কোনো একটা দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ছাত্ররাই এখন দেশ পরিচালনা করতে যাচ্ছে এবং তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আপনারা তো ছাত্র সংগঠন, আর সেম ওই ছাত্ররাই এখন দেশ পরিচালনা করার জন্য তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সবকিছু করতে যাচ্ছে। তাদের ব্যাপারে আপনাদের অভিমতটা কি? তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? এই ব্যাপারে আপনাদের দেখুন, প্রত্যেকটি দেশের কিছু সামাজিক এবং পলিটিক্যাল কালচার গড়ে ওঠে। তো পৃথিবীর অপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না যেটা আমাদের বাংলাদেশে হয়। এবং বাংলাদেশে আপনি যদি হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন, এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্টে আসলে ছাত্রদেরই ভূমিকা ছিল। যত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, অধিকার আদায় হয়েছে। তো সেই জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে, তো সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্রে এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তারপরে সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা আছে, ছাত্রদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক। যেহেতু দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল, সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহেরই একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে, ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সব কিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে। আমার একটা প্রশ্ন ছিল, মেজর ডালিম আর রাফেদ চৌধুরী দেশের ফিরতে চায়, তাদের যদি সরকার মামলা প্রত্যাহার করে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো সরকারের বিষয়, এটা ওনাদের এখন ওনারা ফিরতে চায় কিনা আগে তো এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে। এখন ওনারা যদি ফিরতে চায় তাহলে সেটা বাংলাদেশে যে প্রসিডিউরস আছে সেটা ওনারা মেনটেন করবেন, গভর্নমেন্ট সেখানে সেটার রেসপন্স কী করে সেটা আমাদেরকে দেখতে হবে। আমার মনে হয় সেটা যেটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে সেভাবে ওনারা আসতে চাইলে সরকার অনুমতি দিলে ওনারা আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আজহারুল ইসলাম এখনো জেলে আছে, ওনার ব্যাপারে আপনাদের আসলে কোনো স্টেটমেন্ট আছে? স্টেটমেন্ট তো আমরা ওনাকে চেয়েছিলাম যে 5 তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন, কিন্তু দুঃখজনক উনি এখনও জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন। তো আমি জানি না এটা কেন করতেছেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা, কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে 5 তারিখেই রাষ্ট্রপতির যে একটা ডিরেক্ট স্টেটমেন্ট তার মধ্য দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে। তো একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত। তবে আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা করা হয়। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র শিবির কেন আগে ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছেন আরেকটা হচ্ছে যে মানে জুলাই বিপ্লবের পরে সেই পর্যন্ত ছাত্র শিবিরের উপরে কতগুলো হামলা ঘটনা করছে বা আপনাদের প্রকাশনার শুরু বাজার ঘটনা হচ্ছে। আচ্ছা, ওকে, প্রথম প্রশ্ন করেছেন ছাত্র সংসদ নির্বাচন আমরা কেন চাচ্ছি।
এই প্রশ্নটা আমি অনুরোধ করব যে ক্যাম্পাসগুলোতে গিয়ে আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে এই প্রশ্নটা করবেন যে কেন তারা আসলে ছাত্র সংসদ নির্বাচন চায়। আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য। তো যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি, আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা, সবার মত প্রকাশের স্বাধীনতা, পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা করছি। আচ্ছা, জাহিদ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সভাপতি সে নব্য ফেসিবাদের গন্ধ পাচ্ছে, আপনিও এরকম কিছু গন্ধ পাচ্ছেন কিনা? গন্ধ পাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে সিমটমটা কি দেখছি আমরা। 5 তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল, যে একটা রাজনৈতিক মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা তো আমরা দেখছি না। সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি। তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম, এটা তো কি বৃথা হবে? তবে আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি, ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং, যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো স্বৈরাচার বা নব্য কোনো ফ্যাসিবাদ কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য করবেন। এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, গাজীরা যারা এখন আছে, যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে, তারাও কখনো এটা মানবে না, আমরাও মানবো না। ভাই, আমরা দেখেছি যে এই মাসের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এর ভিতরে অন্যতম হচ্ছে উপজাতিদের উপর একটি হামলা করা হয়েছে। প্রেক্ষিতে বলা হচ্ছে যে শিবিরের বীজ আমরা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আমরা এই স্টেটমেন্ট পেয়েছি, আপনারা হয়তো দেখেছেন মিডিয়ার মাধ্যমে। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা প্রকাশ্যে দেখি না। আচ্ছা, প্রথমত আমরা স্টেটমেন্ট দিয়েছি, এটা হয়তো আপনার নজরে আসেনি। আমরা সেখানে বিস্তারিত এই বিষয়টা তুলে ধরেছি। আর বি টিম যেটা, এটা আমি শুধু এটাকে ডিফেন্স না, এটার প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র শিবিরের বি টিম সি টিম নামে কোনো টিম নেই, ছাত্র শিবির একটাই টিম আছে। তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার, মানুষের চাহিদা, সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আর সেখানে আমরা দেখেছি মূলত কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া। এটা শুধু এই একটি ঘটনা না, এটা আরও অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে, যে আমি নিজে বা অন্যরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে, ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া। তো এই কালচারটা আসলে খুবই খারাপ এবং আমরা আশা করব যে সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবেন এবং এই জায়গাটা পরিবর্তন ঘটাবেন। মাধ্যমে আসলে ঘটনার সূত্রপাত হয়েছে যে বইতে গ্রাফিকের কারণে। আসলে ওইটাকে আপনারা কিভাবে দেখছেন? যেখানে আমরা আপনারা অবশ্যই সেটা দেখেছেন যে এটা যে নেপথ্যে যারা আছে, বা এটার সূত্রপাতটা কি ইচ্ছাকৃতভাবে যে করা হয়েছে, যে এটা আমি যদি বইতে গ্রাফিক্সে আঁকি তাহলে আমাদের এই ধরনের একটা তৈরি হতে পারে সিচুয়েশন। ঠিক আছে, এক্ষেত্রে আমার মনে হয় যারাই দায়িত্ব পালন করেন তার সবাইকে আসলে দায়িত্বশীলতার ভূমিকা উত্তীর্ণ হওয়া দরকার। যার উপরে যে দায়িত্ব আসুক না কেন, কারো উপর হয়তো বই লেখার দায়িত্ব ছিল, কারো উপর গ্রাফিক থেকে সিলেকশনের দায়িত্ব ছিল, কারো উপর ছাপানোর দায়িত্ব ছিল। তো সবাই যদি আসলে দায়িত্বশীল ভূমিকাটা রাখতে পারি, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো সৃষ্টি হবে না এবং এই পরিস্থিতি তৈরি হবে না। 5ই আগস্টে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে একটা কথা আসছে যে রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে ছাত্র সংগঠনগুলো আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার খুব বেশি চাচ্ছে না, শুধু নির্বাচনের কথা বলছে। এবং এখনো বিভিন্ন তাদের দোষরা আছে বিভিন্ন প্রশাসনিক জায়গায়, সেগুলো বিচারের দাবিতে কোনো আন্দোলনও দেখা যাচ্ছে না ছাত্র সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো। এই বিষয়ে আসলে কি করা উচিত? এটি আমি আমার বক্তব্যে বলেছি যে আসলে সবাই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে না, এটা দৃশ্যমান। এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি, যে যারা এই কাজগুলো করতেছে তারা মনে করছে তারা খুব চালাক, বাকিরা কেউ কিছু বুঝে না, সবাই বোকা। কিন্তু যে জেনারেশনটা গড়ে উঠছে, যে জেনারেশনটা হাসিনাকে মাত্র 36 দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে, তারা কিন্তু এই কাজগুলোকে খুব চমৎকারভাবে অবজার্ভ করে। তো তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে যদি আন্দোলন করেন রাজনীতিবিদরা, তাদের রাজনীতি চালিয়ে যান, তাহলে তাদেরকেও আসলে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করব। আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি। আমাদের মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিভাগীয় পর্যায়ে, এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরও জোরদার হবে এবং আমরা মাঠের কর্মসূচি আরও বৃদ্ধি করবো এই বিষয়ে।